লেকচার 8 এর ক্লাসটিতে সবাইকে স্বাগতম। লেকচার 8 এর টপিকগুলো হচ্ছে সদস্য সংখ্যা নির্ণয়, তুলনা ভিত্তিক প্রশ্ন এবং অসম্ভাবতা। অসম্ভাবতা মানে ইম্পসিবিলিটিস যে টপিকটা আছে সেইটা। খুবই সহজ একটি টপিক। লেকচার 8 এর পরে আমরা আজকে লেকচার 9 নাম্বারটাও করব। এমবি সাইফুদ্দিন আহমেদ ইমন, ওয়ালাইকুম আসসালাম। তানভীর হাসান, গুড মর্নিং। আজকের ক্লাসটি খুবই সহজ একটি ক্লাস। তোমরা টপিক দেখি বুঝতে পারতেছো, খুব কঠিন না। ওকে, আমরা তাহলে শুরু করি আজকের ক্লাসটি। দেখো, এখানে সদস্য সংখ্যা নির্ণয় নামে যে টপিকটা, তোমরা 1 নম্বর প্রশ্নটা চেষ্টা করো। দেখো, প্রশ্ন বলছে যে এক ব্যক্তি ও তার স্ত্রীর 2 জন বিবাহিত ছেলে আছে এবং 3 মেয়ে আছে, তাহলে ওই পরিবারে কতজন সদস্য আছে? দেখো, এক ব্যক্তির ও তার স্ত্রীর 2 জন বিবাহিত ছেলে আছে এবং 3 মেয়ে আছে, তাহলে ওই পরিবারে কয়জন সদস্য আছে? অর্থাৎ দেখো, এক ব্যক্তি ও তার স্ত্রী, এক ব্যক্তি ও তার স্ত্রী, এখানে কিন্তু 2 জন যোগ তার বিবাহিত ছেলে, বিবাহিত বলতে তার ছেলে 2টা এবং তার 2 ছেলের 2টা বউ আছে, তাহলে মোট হচ্ছে 4 জন। আর তাদের 3টা মেয়ে আছে, তাহলে মোট কয়জন হবে? মোট হবে 9 জন। দেখো তো কাউন্ট করতে পেরেছো কিনা। না, শরফুদ্দিন আহমেদ ইমন, ভুল হয়েছে, 6 জন না, উত্তর হবে 9 জন। দেখো, এক ব্যক্তি ও তার স্ত্রী মোট 2 জন, তাদের বিবাহিত ছেলে, তাহলে বিবাহিত ছেলের আবার 2টা বউ আছে, প্রত্যেকের একটা করে, তাহলে মোট 2 জন বিবাহিত ছেলে এবং হচ্ছে 2 জন বউ, মোট 4 জন, এবং 3টা মেয়ে আছে তাদের, তাহলে মোট হবে 9 জন। না, 10ও হবে না, উত্তর উত্তর হবে 9। ওকে, আমরা পরবর্তী 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এক ব্যক্তি ও তার স্ত্রী 3 ছেলে এবং প্রত্যেক ছেলের একজন করে বোন আছে, তবে ওই পরিবারের কতজন সদস্য আছে? দেখো, এক ব্যক্তি ও তার স্ত্রী 2 জন, আর তাদের ছেলে আছে কয়টা? 3টা। প্রত্যেক ছেলের একটা করে বোন, তার মানে বোন কিন্তু একটাই হবে। উত্তর হবে 6 জন। হ্যাঁ, 2 নম্বরে 6 জন। আর 3 নাম্বারটা দেখি। একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী, তাদের 2 পুত্র এবং তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের 4 জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল? এক পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী, তাহলে এখানে কয়জন? 2 জন। আর তাদের 2 পুত্র ও তাদের স্ত্রী, তাহলে এখানে কয়জন হবে? 4 জন। আর প্রত্যেক পুত্রের 4 জন করে সন্তান, তাহলে মোট সন্তান কয়জন? 8 জন। তাহলে 2 আর 6, 4, 6 আর 8 কত? 14 জন এখানে হবে। ওয়াইফের কথা বলা আছে। বিবাহিত ছেলে বলতে এখানে যে ওয়াইফ তাদের সাথে আছে, এটা তোমার বুঝে নিতে হবে। আর এই যে এইখানেও একই অবস্থা, এক ব্যক্তি ও তার স্ত্রীর 3 ছেলে, অর্থাৎ এক ব্যক্তি ও তার স্ত্রী 2 জন, 3 ছেলে এবং প্রত্যেক ছেলে একটি করে বোন, এখানে হচ্ছে 1 জন, মোট 6 জন হবে। আর 3 নাম্বারটা হচ্ছে একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী, তাদের 2 পুত্র এবং তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের 4 জন সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
উত্তর হবে 14 জন। ওকে, আমরা পরবর্তী পেজে চলে যাই। এইখানে দেখো দুইটা প্রশ্ন আছে। আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে 3 জন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো? আমার কক্ষে মোট কতজন লোক হলো? দেখো, আমার কক্ষে আমি প্রথমে এক লিখে নাও, এক বৃদ্ধ দম্পতি 2 জন, তাদের সাথে দুই দম্পতিতে কিন্তু 4 জন, প্রত্যেকে 3 জন করে সন্তান। ওই যে দুই দম্পতি, তাদের আবার কয়জন করে সন্তান ছিল? 3 জন করে সন্তান ছিল, তাহলে সেখানে হবে 3 3 কত? 6। তাহলে মোট হবে কিন্তু এখানে 13 জন। তোমরা একটু মিলিয়ে নাও কিভাবে মিলালাম। হ্যাঁ, 13 জন হবে आंसर। আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে 3 জন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো? উত্তর হবে 13 জন, কারণ আমার কক্ষে আমি একজন, বৃদ্ধ দম্পতি 2 জন এবং তাদের সাথে, অর্থাৎ বৃদ্ধ দম্পতির সাথে আরো দুই দম্পতি, তাহলে সেখানে 4 জন, এবং ওই দম্পতির প্রত্যেকে 3 জন করে সন্তান, তাহলে 3 3 6, মোট হচ্ছে 13 জন। ওই বৃদ্ধ দম্পতির কোনো সন্তান ছিল না, এটা কিন্তু প্রশ্নে বলেনি, এর জন্য তাদেরটা কাউন্ট করা যাবে না। এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে 3 জন করে সন্তান সহ, এই কথাটার মিনিং হচ্ছে শুধুমাত্র পরবর্তী যে দুই দম্পতি তাদের সাথে 3 জন করে। হ্যাঁ, বৃদ্ধ দম্পতি বলতে 2 জন মানুষ, কানিজ আফরিন দিশা। বৃদ্ধ বলতে 2 জন, কিন্তু এই দুজনের কিন্তু কোনো সন্তান না। এদের সাথে যে দুই দম্পতি ছিল তাদের আবার 3 জন করে সন্তান। তারপরে 5 নাম্বারটা চেষ্টা করো। এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে 2 জন করে কন্যা সন্তান সহ সাদিয়ার কক্ষে প্রবেশ করলেন। সাদিয়ার কক্ষে মোট কতজন মহিলা লোক আছে? এবার কিন্তু চাচ্ছি মহিলা লোক। ভালো করে প্রশ্ন খেয়াল করো, শুধু মহিলা। এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে 2 জন করে কন্যা। দেখো, এই বৃদ্ধ দম্পতির এখানে একজন আছে মহিলা, তাদের সাথে দুই দম্পতি, এখানে 2 জন আছে মহিলা, আর প্রত্যেকে 2 জন করে কন্যা, তাহলে এখানে আছে কয়জন? 4 জন। আর ওই যে সাদিয়ার কথা বলতেছে, দেখো এই যে সাদিয়া, এই হচ্ছে আবার একজন, তাহলে মোট হবে 8 জন। এখানে কিন্তু শুধু মহিলা যাচ্ছে, শুধু মহিলা। দেখো, প্রশ্ন ভালো করে না পড়লে কিন্তু ভুল হবে। হৃদয় চন্দ্র দাসের হয়েছে, মাহবুবের হয়েছে, বাকি 2 জন ভুল করেছো তোমরা। হ্যাঁ, উত্তর হবে 8 জন। হ্যাঁ, 8 জন হবে आंसर। ওকে, আমরা এখন পরবর্তী টপিকে চলে যাব, বড় ছোট নির্ণয় করা যে টপিকটা সেটা।
হ্যাঁ, এটা একটু খেয়াল করো। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা একটু পড়ে নাও আগে সবাই। লম্বা, খাটো, বড়, ছোট, সুন্দর, কালো, বুদ্ধিমান, কম বুদ্ধিমান, হালকা, ভারী, এই ধরনের যে প্রশ্নটা আসে, প্রথমে প্রত্যেকটি কন্ডিশন আলাদাভাবে লিখুন, এরপর কন্ডিশন অনুসারে তাদেরকে একত্রে বসান। প্রশ্ন সমাধানে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন ব্যবহার করুন। যেমন জ্যাক রোসের চেয়ে লম্বা, তাহলে এই যে দেখো এটা সাজাবা এরকম করে। রোজ গোলাপির চেয়ে বেটে, তাহলে এরকম করে সাজাবা। রোজ হচ্ছে বেটে, অর্থাৎ ছোট মাথাটা রোজের দিকে আর বড় মাথাটা গোলাপির দিকে। সাব্বির জ্যাক থেকে বেটে, দেখো সাব্বির জ্যাক থেকে বেটে কিন্তু গোলাপির চেয়ে লম্বা, তাহলে তিনটা জিনিস তো তাহলে এইভাবে হবে লাইনটা। এই জিনিসটা খেয়াল রাখতে, তাহলে এটা হবে এইভাবে। তবে কে সবচেয়ে লম্বা, তাহলে কি আমরা এই সবগুলাকে আবার একত্রে এইভাবে সাজালাম, তার মানে সবচেয়ে লম্বা হবে কে? জ্যাক। তোমরা একটু ভালো করে এটা প্রশ্নটা বুঝো। খাতায় তুলে নাও। সবাই কি বুঝতে পেরেছো নিয়মটা? তাহলে আমরা একটা অঙ্ক চর্চা করবো এখন। ওকে, আমরা এই এই অঙ্কটা এখন চেষ্টা করব। দেখো প্রশ্ন বলছে যে এ ইজ হেভিয়ার দেন বি, বি ইজ ইকুয়াল টু সি প্লাস ই। তারপরে বলতেছে তারা যে বি ইজ হেভিয়ার দেন সি, ই ইজ লাইটার, লাইটার মানে হচ্ছে হালকা, ডি এবং ডি ইজ লাইটার দেন সি। এই জিনিসটা আমরা আগে কন্ডিশনগুলো এখানে নিচে সাজাই। দেখো এ ইজ হেভিয়ার দেন বি, আবার বলছে বি ইজ ইকুয়াল টু সি প্লাস ই, আর বি ইজ হেভিয়ার দেন সি, এই বি হচ্ছে আবার সি এর থেকে হেভিয়ার, আর ই ইজ লাইটার দেন ডি, অর্থাৎ ডি বড়, ডি ইজ গ্রেটার দেন ই, এবং ডি ইজ লাইটার দেন সি, এবার সি বড়। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল। এখন এইখান থেকে তোমাকে বলতে হবে হালকা থেকে ভারীর দিকে সাজালে ক্রমটি কি হবে। দেখো হালকা থেকে ভারীর দিকে সাজালে, দেখো সব থেকে বড় কিন্তু আমার এ, এর পরে তোমার বড় আছে হচ্ছে বি, তারপর পর্যায়ক্রমে সাজাবো আমরা। জিনিসটা সাজালে এটা কিরকম হবে সেটা আমরা একটু দেখি। তো হালকা থেকে ভারী সাজাইতে হবে, তাহলে দেখো সব থেকে হালকা কি হবে, এটাকে যদি আমি সাজাই সব থেকে হালকা হবে কিন্তু আমাদের দেখো ই, তারপরে কি আছে, তারপর আছে কিন্তু ডি, তারপরে কি আছে যে এখানে খেয়াল করো সি, তারপরে কি আছে, তারপর আছে কিন্তু বি, এবং সরি এটা চিহ্নটা ভুল হয়েছে আমার, চিহ্নটা হবে অ্যাকচুয়ালি এরকম। সব থেকে বড় হচ্ছে এখানে এ। দেখো তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা এই জিনিসটাকে যদি সাজাও। এখানে আমি লিখতেছি আবার হালকা থেকে ভারী সাজাচ্ছি, হালকা থেকে ভারী, সব থেকে হালকা ই, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে সি, তারপর হচ্ছে বি, তারপর শেষ হচ্ছে এ। এই কোয়েশনটা এখানে লিখছে একের আনসার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা।
হুম। এখন আমরা দেখি হালকা থেকে ভারীর দিকে সাজালে দ্বিতীয় স্থানে কে থাকে? এই যে ডি থাকে। হালকা থেকে ভারী দিকে সাজালে চতুর্থ অবস্থানে কে থাকে? দেখো বি। সব থেকে মাঝারি ওজন কার? মাঝারি ওজন হচ্ছে সি। সবচেয়ে হালকা কে? সবচেয়ে হালকা হচ্ছে ই। আর সবচেয়ে ভারী কে? সবচেয়ে ভারী হচ্ছে এ। দেখো আরেকবার, যারা বুঝতে পারোনি তারা আরেকবার একটু খেয়াল কর। দেখো আমি কিন্তু জাস্ট হচ্ছে এই যে এইখান থেকে আমরা এই জিনিসটা সাজাইছি, যে এই অংশটুকু। প্রথমে দেখো এ ইজ হেভিয়ার দেন বি বলছে, তাহলে বি এর থেকে এটা বড় দিকে রাখছি। বি ইজ ইকুয়াল টু ইকুয়ালি সাজাইছি। তারপরে বি ইজ হেভিয়ার দেন সি, দেখো এভাবে সাজাইছি। ই ইজ লাইটার, লাইটার মানে ই ছোট ডি বড়, এভাবে লিখছি। আর ডি ইজ লাইটার দেন সি, তার মানে ডি ছোট সি বড়। এখন তুমি যদি এটা সাজাও, সব থেকে দেখো ই কিন্তু সবার ছোট, তো ই এর পরে কি আসে? ডি, তারপরে দেখো সি, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে এ। এই জিনিসটা যদি মিলাইতে পারো, এটা লিখতে পারো, তাহলে তুমি এই প্রশ্নের আনসার গুলো তুমি এখানে বসাইতে পারবা। ওকে, সবাই যদি বুঝো একটু কমেন্টে ডান লেখো, কারণ বাকিগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটা, এই যে এটার এখানে দেখো সুন্দর করে সমাধান দেওয়া আছে। আগের প্রশ্নটা এটার স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তোমরা পরে এটা বাসার চেষ্টা করো। এটা স্ক্রিনশট নিয়ে রাখো, ওই উত্তরটা এখানে দেওয়া আছে সুন্দর করে। এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। বলো তো এটার আনসার কি হবে? 1 নম্বর এটা। তোমরা 1 নম্বর প্রশ্নটা একটু দেখো। হুইচ ইজ দ্য টলেস্ট when a is smaller than b, b is smaller than c, c is smaller than d, আর d is taller than e। তার মানে e কিন্তু এখানেও ছোট, d যেহেতু বড়। তার মানে সব থেকে বড় কে? দেখো সব থেকে বড় এখানে, সব থেকে বড় হচ্ছে কিন্তু ডি। দেখো এই যে এদের সবার থেকে ডি বড়, আবার এইখানে ই এর থেকেও ডি বড়, তার মানে সব থেকে বড় কিন্তু এখানে ডি। হ্যাঁ, হয়ে গেছে, অনেকেরই হয়েছে কমেন্টে। এবার আমরা 2 নম্বরটা করব। এই প্রশ্নের আনসারটা বলো। ইমরান ঋতুর চেয়ে লম্বা, ঋতু হৃদয়ের চেয়ে বেটে। তার মানে দুজনে থেকে ইমরান কিন্তু লম্বা। মিতু ইমরান থেকে বেটে, কিন্তু হৃদয়ের থেকে লম্বা। তবে কে সব থেকে লম্বা? দেখো মিতু ইমরান থেকে বেটে কিন্তু হৃদয়ের থেকে লম্বা। হৃদয়ের থেকে লম্বা হলেও লাভ নাই, কারণ ইমরানের থেকে লম্বা আর কেউ নাই। সবচেয়ে লম্বা এখানে কিন্তু ইমরান।
হ্যাঁ, উত্তর হবে হচ্ছে ইমরান। তোমরা যদি এটা সাজাও, ধরো ইমরানকে আমরা আই হিসাবে প্রকাশ করি। দেখো, ঋতু, আর ঋতু হৃদয়ের চেয়ে বেটে, তার মানে ঋতুর থেকে হৃদয় বড়। কিন্তু ইমরান, মৃত্যু ইমরান থেকে বেটে, পেটে কিন্তু হৃদয়ের থেকে লম্বা। মৃত্যু কার থেকে লম্বা? এই হৃদয়ের থেকে লম্বা। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইমরানই আসলে সবার থেকে বড়। 3 নাম্বারটা দেখো, পি কিউ থেকে লম্বা, কিউ আর থেকে লম্বা, এম এন থেকে লম্বা, এন কিউ অপেক্ষা লম্বা, কে সব থেকে বেটে? 3 নাম্বারটা দেখো, কে সব থেকে বেটে? পি কিউ থেকে লম্বা, কিউ আর থেকে লম্বা, এখানে লিখে দিই। এম এন থেকে লম্বা, আর এন হচ্ছে কিউ থেকে লম্বা। কে সব থেকে, দেখো এই দুইটা যদি একসাথে সাজাই এরকম হবে। পি, এরা সবাই হচ্ছে কিউ থেকে বড়, খেয়াল করে দেখো। আর কিউর থেকে ছোট হচ্ছে আর, এই আর এর থেকে ছোট কিন্তু কেউ নাই, তার মানে আর হচ্ছে সবার থেকে কি, এটাই হচ্ছে আমাদের আনসার আর। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 4 নাম্বারটা। আর ইজ thinner than P, Q is heavier than S is heavier than T, P is thinner than S, who is thinnest? এটা তোমাদের দায়িত্ব করা, দেখি তোমরা পারো কিনা। প্রশ্ন হচ্ছে থিনার মানে ধরো পাতলা, কিউ ইজ হেভিয়ার দেন এস, এস ইজ হেভিয়ার দেন পি, তারপরে কি পি ইজ থিনার দেন এস, হু ইজ দ্য থিনেস্ট, সব থেকে পাতলা কে? ও, চিহ্নটা আমি আসলে উল্টা দিছি, ভুল আছে আমার এখানে, দাঁড়াও। এখন ঠিক আছে। এখন দেখো তো কোনটা সব থেকে খাটো, মানে কার থেকে নিচে কেউ নাই। দেখো, পি এর থেকেও ছোট আছে কি আর, কিউ এর থেকে এস, এস থেকে আবার টি, আবার পি থেকে এস বড়, তার মানে সব থেকে থিনার হচ্ছে এখানে আর। হ্যাঁ, আর হবে সব থেকে থিনার। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা একটু বলো সবাই। এটা বি হবে, বি। না, এটা হবে বি, আর এটা হবে এ। প্রথমে বলছে যে
পি ইজ হেভিয়ার দেন বি, আর ইজ থিনার, থিনার মানে পাতলা, দেন এ, তাহলে এ বড় আর থেকে, আর পি ইজ থিনার দেন আর, তাহলে আবারও আর বড় পি থেকে। হু ইজ দ্য হেভিয়েস্ট, সব থেকে ভারী কে, সব থেকে ভারী হচ্ছে দেখো পি, কিন্তু এখানে ছোট হয়ে গেছে, পি এর থেকে আর বড়, আর এর থেকে আবার এ বড়, আবার বি এর সাথে কোনো সম্পর্ক আছে? ও পি এর, বি এর থেকে পি বড়, কিন্তু পি এর থেকে তো এগুলো বড়, তার মানে সাজালে এ হবে সব থেকে বড় এখানে, তার মানে এ হচ্ছে আনসার। একটু দেখো মিলায় নাও, সহজ এখন এগুলা। যে পাঁচে একটু ভুল ছিল নাজমুন নাহার, ওইটা ওই, এটা হবে বি আর ওইটা হবে এ আর কি, একটু ঠিক করে দিছি, এটা হবে বি আর এটা হবে হচ্ছে এ। না, পাঁচের উত্তর তানভীর হাসান এ না, পাঁচের উত্তর হবে হচ্ছে, হ্যাঁ এ হবে, মানে অপশন এ না, আমি এটা বলতেছিলাম এ আর কি, হ্যাঁ ঠিক আছে। খুবই সহজ এগুলা। লাস্ট প্রশ্নটা, এটা তোমরা এখন সবাই শেষ করো, এটা এটি সর্বশেষ প্রশ্ন, এরপর আমরা অন্য একটা টপিক করব। ছাগলের এই প্রশ্নটা দেখো সবাই, ছাগলের দাম গরুর দামের চেয়ে কম, তাহলে ছাগল হচ্ছে কম, এভাবে দিতে হবে গরু। ছাগলের দাম মুরগির দামের চেয়ে, ও ছাগলের দাম মুরগির দামের থেকেও কম, বড় মুরগি মনে হয়। ছাগলের দাম মুরগির দামের চেয়ে কম। ভেড়ার দাম ছাগলের দামের চেয়ে কম, ভেড়া। মুরগির দাম গরুর দামের চেয়ে কম, তাহলে মুরগি কম, গরু থেকে। বেশি দামের দিক থেকে তৃতীয় অবস্থানে কোনটি? দেখো এটাকে যদি আমি সাজাই, বেশি দামের দিক থেকে তৃতীয় অবস্থানে দেখো, প্রথমে সবচেয়ে বেশি হচ্ছে গরু, তারপরে মুরগি, তারপরে কিন্তু ছাগল, তারপর হচ্ছে ভেড়া, তার মানে তৃতীয় অবস্থানে আছে ছাগল। এটা এটা মনে হয় বড় মুরগি, ওই যে মাঝখানে বের হয়েছিল না, কি মুরগি নামটা ভুলে গেলাম, মনে আসতেছে না, যাই হোক। আচ্ছা, এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো এটা একটু পড়ে নাও, এই অংশের প্রধান মোটো বা উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থী পারিপার্শ্বিক
অবস্থা থেকে কতটুকু শিখেছে তা যাচাই করা। এই প্রশ্নের উত্তরগুলো সাধারণত মূল্যবোধের উপর ভিত্তি করে দিতে হয়। নিজের বিচার বুদ্ধি ও বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে উত্তর করতে হয়। প্রথম বাক্যের অর্থ বুঝতে হবে, এরপর দেখুন কোন জিনিসটি বা কোন উপাদানটি প্রশ্ন উল্লেখিত বিষয়ের ক্ষেত্রে অসম্ভব। এই জিনিসটা আমরা এখন দেখবো, একবার একটু পড়ে নাও তোমরা। ওকে, দেখো এবার, ইট ইজ ইম্পসিবল ফর স্কেপটিক টু বি এ। একজন নাস্তিকের পক্ষে কি অসম্ভব? একজন নাস্তিকের পক্ষে অসম্ভব হচ্ছে সেইন্ট হওয়া, মানে সাধু হওয়া। তোমরা একবার একটু পড়ে নাও। তারপরে দেখো, ইট ইজ ইম্পসিবল টু ইমেজিন এ স্টেট উইদাউট সবিনিটি, অর্থাৎ স্বাধীনতা ছাড়া আসলে, বা অস্তিত্ব ছাড়া একটা দেশ কিন্তু কল্পনা করা যায় না, একটি স্টেট কিন্তু কল্পনা করা যায় না। তোমরা পর্যায়ক্রমে আনসার করতে থাকো। তারপরে দেখো, দেশ ছাড়া বাজার হয় না, সরবরাহ ছাড়া বাজার হয় না। বাজারে কি থাকতে হবে? পণ্যের সরবরাহ বা এইসব কিছু কিন্তু থাকতে হবে। ইট ইজ ইম্পসিবল টু ইমেজিন এ কন্টেস্ট উইদাউট অপোনেন্ট, অর্থাৎ অপোনেন্ট ছাড়া কিন্তু কন্টেস্ট হবে না। তোমার একটা খেলা পরিচালনার জন্য কি দরকার? একজন গোয়েন্দার পক্ষে যা অসম্ভব, সূত্র ছাড়া সমস্যার সমাধান করা। সূত্র ছাড়া সমস্যার সমাধান করা। তোমরা দ্রুত সবগুলো আনসার দেখে নাও। এই পেজটা দেখো, মরুভূমি অঞ্চলের মানুষের জন্য যা অসম্ভব, মৎস্যজীবী হওয়া। ইট ইজ ইম্পসিবল ফর এ ফ্যামিলি নট হ্যাভ টু মেম্বার্স, অর্থাৎ সদস্য ছাড়া পরিবার হয় না। ইট ইজ ইম্পসিবল টু প্রডিউস এ সোপ উইদাউট ফ্যাট, অর্থাৎ ফ্যাট ছাড়া কিন্তু তোমার স্যুপ হবে না। দেশ ছাড়া নদী কল্পনা করা যায় না, এটা একটু কন্ট্রোভার্সিয়াল আছে, এখানে একটু ভালো করে ভাবো। কি ছাড়া নদী কল্পনা করা যায় না? অর্থাৎ তীর থাকতে হবে, জোয়ার ভাটা স্রোত এগুলা যে কোনো জায়গায়, সাগরে থাকতে পারে বা ধরো বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু তোমার একটা নদী হতে হলে অবশ্যই তীর প্রয়োজন। দৈনিক পত্রিকার পক্ষে যা অসম্ভব, সাপ্তাহিক ছুটি ভোগ করা। নয়ের উত্তরটা হবে তীর, অর্থাৎ তীর প্রয়োজন। একটা নদী হতে হলে তোমার তীরের প্রয়োজন আছে, এটা উত্তর হবে তীর। জোয়ার ভাটা স্রোত ছাড়া নদী আছে, অনেক নদী দেখবা জোয়ার ভাটা স্রোত কিছুই হয় না। নয়ের উত্তরটা হবে ডি, তীর মনে রাখবা। আর শেষেরটা হবে সাপ্তাহিক ছুটি ভোগ করা। এবার আমরা লাস্ট পেজ করব। এখানে দেখো, একজন বৈজ্ঞানিকের পক্ষে অসম্ভব কুসংস্কারে বিশ্বাস। সে কুসংস্কারে বিশ্বাস করতে পারে না। বেদুইনের পক্ষে অসম্ভব, বেদুইনরা কোথায় থাকে? তারা বাড়িতে থাকবে না, তারা ঘোরাফেরা করবে। বাড়িতে থাকলে তার বেদুইন হবে না। দেশ ছাড়া জীবনযাপন করা যায় না, বিদ্যুৎ ছাড়া আসলে জীবনযাপন করা যায় না।
ইট ইজ ইম্পসিবল টু রাইট এ ড্রামা উইদাউট প্লট। অর্থাৎ প্লট মানে হচ্ছে একটা যে নাটক লেখার একটা কি থাকতে হয়, একটা গল্পর একটা প্লট থাকতে হয়, ওই প্লটটা এখানে বোঝাচ্ছে। নাটকের যে পরিকল্পনা সেটাকে থাকতে হয়। একজন ডাক্তার বা প্রতিবারই সঠিক ওষুধ দেওয়া এটা অসম্ভব তার পক্ষে।